4 দিনের সফরে ঢাকায় এলেন পূর্ব তিতুমিরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে লাল গালিচার সংবর্ধনা জানালেন প্রধান উপদেষ্টা। কাল আনুষ্ঠানিক বৈঠক। অভিবাসন নীতিতে ভারতকে অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। সময়মতো অবৈধদের ফেরত না নেয় ব্যবস্থা। কূটনৈতিক পর্যায়ে জটিলতা তৈরির শঙ্কা। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ। রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। বৈষম্যহীন বাংলাদেশ করার প্রত্যয় রাজনীতিকদের। বেক্সিমকো এস আলম সামিট সহ 10 ব্যবসায়ী গ্রুপের পাচারের অর্থ ফেরানোর উদ্যোগ। দুদক, এনবিআর ও সিআইডির যৌথ অনুসন্ধানী দল গঠন। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি কনক আজাদ। 4 দিনের বাংলাদেশ সফরে এলেন পূর্ব তিতুমিরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। শনিবার রাত 10:30টার পর তিনি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাকে লাল গালিচায় রাষ্ট্রীয় অভ্যর্থনা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার এই সফর দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। শনিবার রাত 10:30টার পর ঢাকায় অবতরণ করে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অতিথি প্রেসিডেন্টকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনারের স্বাগত জানান প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তাকে। লাল গালিচায় অভ্যর্থনায় বাংলাদেশ সম্মান জানায় পূর্ব তিমুরের রাষ্ট্রপ্রধানকে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র নিশ্চিত করেছে 4 দিনের এই সফরে সরকারি কর্মকর্তাদের মধ্যে ভিসাবিহীন ভ্রমণ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ফরেন অফিস কনসালটেশন আয়োজনে একটি দ্বিপাক্ষিক চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই হতে পারে। এছাড়া ঢাকায় পূর্ব তিমুরের অনারারি কনসুলেট খোলার বিষয়টি নিয়ে ঘোষণা আসবে বলেও আশা করা হচ্ছে। রোববার সকালে পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। এরপর দুপুরের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গেও সাক্ষাৎ করবেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে 2 শীর্ষ নেতা একান্ত বৈঠক করবেন। পরে আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করবেন 2 দেশের প্রতিনিধি দল। বৈঠক শেষে যৌথ প্রেস বিবৃতিতে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস হোর্তা। এরপর 2 শীর্ষ নেতার উপস্থিতিতে সই হবে কূটনৈতিক দলিল। সফরের 3য় দিন বিজয় দিবসে প্রেসিডেন্ট হোর্তা বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। অংশ নেবেন বাংলাদেশের 54তম বিজয় দিবসের বিভিন্ন আয়োজনেও। প্রেসিডেন্ট হোর্তা 17 ডিসেম্বর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ BIIS অডিটোরিয়ামে দ্য চ্যালেঞ্জেস অফ পিস ইন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড শীর্ষক থিমের উপর বক্তব্য দেবেন। পরে তিনি বাংলাদেশের শিক্ষার্থী ও তরুণ নেতাদের নিয়েও বৈঠক করবেন। ওই দিন বিকেলে বাংলাদেশের ছাত্র ও তরুণদের উদ্দেশ্যে তার দেশের স্বাধীনতা সংগ্রামের অভিজ্ঞতা, তার নেতৃত্ব, দীর্ঘ সংগ্রামে জনগণের ভূমিকা ও স্বাধীনতা পরবর্তী তিমুর লেস্তের জনগণের আকাঙ্ক্ষা ও তার বাস্তবায়ন নিয়েও বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রেসিডেন্ট হোর্তার। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। শ্রদ্ধা ও ভালোবাসায় জাতি স্মরণ করল দেশের সূর্য সন্তান শহীদ বুদ্ধিজীবীদের। আগতরা বললেন, শহীদদের আত্মত্যাগের চেতনার পথ ধরেই অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠা ছাত্র জনতা করেছেন জুলাই অভ্যুত্থান। এবার ঐক্যবদ্ধ হয়ে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন দেশ করার প্রত্যয় সবার। আর মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা। জীর্ণ জাতির বুকে স্বাধীনতার আশা জাগিয়ে মৌন মলিন মুখে অধিকারের ভাষা দেয়া শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানাতে এই জনস্রোত। যারা দেশ ও মানুষের মুক্তির মন্ত্রে নিজের জীবনকে তুচ্ছ জ্ঞান করেছিলেন, সেই মৃত্যুঞ্জয়ীদের হৃদয়ের সবটুকু আবেগ আর ভালোবাসা দিয়ে স্মরণ করতে সামিল পুরো জাতি। রাজধানীর রায়েরবাজার বৌদ্ধভূমি ও মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সর্বস্তরের মানুষ। আমি যদি আমার সন্তানকে এটি বলে না যাই, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা কখনো প্রকাশ হবে না। আমাদের শিক্ষার্থীরা যেন মুক্তিযুদ্ধের সকল ইতিহাসগুলো যেন সঠিকভাবে জানে। তরুণরা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের ত্যাগের প্রেরণায় উজ্জীবিত জাতি প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে আবারও গর্জে ওঠে। 24-এর গণ অভ্যুত্থান তারই প্রমাণ। 24-এর গণ অভ্যুত্থান ও শোষণের বিরুদ্ধে, শাসকের বিরুদ্ধে এবং বৈষম্যের বিরুদ্ধে একটা নতুন
শুরুর আশা করছি আমরা। মুক্তিযুদ্ধের চেতনা আর ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে বিভাজনের সংস্কৃতি থেকে বের হয়ে এসে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধারা। খুব সচেতনভাবে রাজনৈতিকভাবে দেশটাকে বিভাজিত করার একটা উদ্দেশ্য হচ্ছিল। এটা একটা জনযুদ্ধ ছিল, শুধু আমরা যারা অস্ত্র নিয়ে যুদ্ধ করেছি আমরাই মুক্তিযোদ্ধা আমি কিন্তু মনে করি না। শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীরা বলছেন, যতবার আঘাত এসেছে বাঙালি ততবার শক্তি সঞ্চয় করে এগিয়েছে। এই দিবসগুলো আমাদের জাতির সেই গৌরবময় ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয়। তারা আমাদেরকে পিছিয়ে দিতে চেয়েছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু পিছিয়ে নেই, আমরা এগিয়ে গিয়েছি। মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কথা জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, বুদ্ধিজীবীদের চেতনা ও আদর্শকে ভুলণ্ঠিত হতে দেয়া যাবে না। এখন তো নানা ব্যক্তির নানা পরিচিতি দাঁড়িয়েছে, আমার দেখার দরকার ৭১ সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবে নির্ণীত হয়। শ্রদ্ধা নিবেদনের দৃশ্য বারবার স্মরণ করিয়ে দেয়, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন অনুকরণীয় হয়ে থাকবেন জাতির এই সূর্য সন্তানরা। ৭১-এর চেতনা ও ২৪-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে সামিল হয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন বাস্তবায়ন করার আহ্বান জানিয়েছেন শ্রদ্ধা নিবেদন করতে আসা সর্বস্তরের মানুষ। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে শনিবার ভোরে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সূর্য সন্তানদের ফুলের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, ছাত্র প্রতিনিধি সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে আইন উপদেষ্টা বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের চেতনার ধারাবাহিকতা ২৪-এর গণ অভ্যুত্থান। বিউগলের করুণ সুরে ভেসে উঠছে জাতির শ্রেষ্ঠ মেধাবী সন্তানদের স্মৃতি। ১৯৭১ সালের এই দিনে বাংলাকে মেরুদণ্ড ভাঙা জাতিতে রূপান্তর করার নীল নকশা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী আর তাদের দোসররা। ভোরের আলো ফোটার পরপরই শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপরেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার অংশ হিসেবে সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সামরিক ও বেসামরিক কর্মকর্তারাও রাষ্ট্রের পক্ষ থেকে এই শ্রদ্ধায় অংশ নেন। পরে আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং শহীদ বুদ্ধিজীবীদের চেতনার ধারাবাহিকতায় ২৪-এর গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। আমাদের যে ৭১-এর মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের শ্রদ্ধা নিবেদনের পরপরই সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ। ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। দরজায় ঠক ঠক শব্দ পড়ার পর বাংলার যে মেধাবী সন্তানরা সেদিন ঘর থেকে বেরিয়েছিলেন, তারা আর কখনো ঘরে ফেরেননি। তবে তাদের সাহস, মেধা আর স্বাধীনতার আকাঙ্ক্ষা এখনও পুরো জাতিকে পথ দেখিয়ে যাচ্ছে। প্রতি বছর বিষাদের চিহ্ন নিয়ে ঘুরে ফিরে আসে ১৪ ডিসেম্বর। মুক্তির ও মন্দির ও সোপানো তলে যাদের প্রাণ বলিদান গেছে, অশ্রু জলে তাদের স্মৃতি লেখা থাকবে বাংলার মানুষের মনে। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ। গণতন্ত্র হত্যা ও জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়েই আওয়ামী লীগের করুণ পরিণতি হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, বৈষম্যহীন বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যদিকে বিভিন্ন দলের নেতারা মনে করেন, পতিত আওয়ামী লীগ এখনও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। বিজয়ের দ্বারপ্রান্তে যখন বাংলাদেশ, ঠিক তখনই ১৯৭১-এর ১৪ই ডিসেম্বর নির্মমভাবে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের। জাতিকে মেধাশূন্য করতে সহস্রাধিক শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক ও প্রকৌশলী সহ বুদ্ধিদীপ্ত মানুষকে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তার দোসররা। দিনটি স্মরণ করে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে গোটা জাতি। শনিবার ভোর থেকে লাখো মানুষের ঢল নামে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী সমাধিসৌধে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের নেতাসহ আপামর সাধারণ মানুষ।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় নাগরিক কমিটির নেতারা বলেন ৭১ ও ২৪ আলাদা নয়, শহীদদের চেতনায় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান তারা। আসল ইতিহাসটা জানতে পেরেছি এবং সেই সামনের দিনে আমরা সেই ইতিহাসকে পাথেয় করে এগিয়ে যাব। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অংশীজনরাও এসেছিলেন শহীদদের শ্রদ্ধা জানাতে। তারাও চান বৈষম্যহীন একটি রাষ্ট্র ব্যবস্থা। মুক্তিযুদ্ধের স্বপ্ন এবং মুক্তিযুদ্ধের যে আদর্শ যেটা আওয়ামী লীগ ফ্যাসিস্টরা নষ্ট করে দিয়েছে, সেটাকে আবার পুনর্জীবিত করে সঠিক পথে বাংলাদেশকে আমরা অগ্রসর করে নিয়ে যাব। আমরা আশা করি অন্তর্বর্তী সরকার এই যে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, সে অনুযায়ী একটি গণতান্ত্রিক বাংলাদেশ, সেটা প্রতিষ্ঠার পথটাকে সুগম করবে। সকাল ৯টার পর দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা নিবেদনের জন্য আসেন বিএনপির শীর্ষ নেতারা। মির্জা ফখরুল বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ পেলেও স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে ১.৫ যুগ আন্দোলন করতে হয়েছে মুক্তিকামী মানুষকে। আমাদের জন্য যারা প্রাণ দিয়েছেন দেশের জন্য, জাতির জন্য, তাদের যে লক্ষ্য ছিল বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণ করা। গণহত্যা, দুর্নীতি আর অনিয়ম নির্যাতনের কারণে আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, এ কারণে তারা আজ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা নিবেদন করতে পারেনি। যারা জনগণ থেকে সরে যায়, যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা মানুষকে হত্যা করেছে, তারা অবশ্যই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে ও সঙ্গত কারণেই আজকে তারা সেখানে অনুপস্থিত। দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা করে সাম্য ও ঐক্যের নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান রাজনৈতিক দলগুলোর নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশেও গভীর শ্রদ্ধায় সূর্য সন্তানদের স্মরণ করেছে জাতি। বিউগলের করুণ সুরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের জানানো হয় সম্মান। মুক্তিযুদ্ধ, জুলাই অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন দেশ গড়ে উঠবে, এমনই প্রত্যাশার কথা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশা ভেদ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা ভরে স্মরণ। ফুলে ফুলে ভরে যায় বদ্ধভূমির পাদদেশ। দেশের স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের ইতিহাসের মর্মন্তুদ একদিন শহীদ বুদ্ধিজীবী দিবস। প্রতি বছরের মতো এবারও দেশের সর্বস্তরের মানুষ জাতির সূর্য সন্তানদের স্মরণ করল গভীর শ্রদ্ধায়। বিউগলে করুণ সুরের মূর্ছনায় ভেসে ওঠে দেশের বুদ্ধিজীবীদের হারানোর দুঃসহ যন্ত্রণার কাব্যগাথা। দিবসটি উপলক্ষে পালন করা হয় ১ মিনিট নীরবতা। সশস্ত্র সালাম শেষে শহীদদের আত্মার শান্তি কামনায় করা হয় দোয়া মোনাজাত। জাতির শ্রেষ্ঠ সন্তানদের যে পাকিস্তানি হানাদার বাহিনীরা নির্মমভাবে হত্যা করেছিল, তাদের প্রতি আমাদের আজকে বিনম্র শ্রদ্ধা। নতুন প্রজন্মের কাছে নতুন বাংলাদেশে এ এক অনন্য দিন। তারা বলছেন, যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন, সেই চেতনায় সংগঠিত হয়েছে জুলাই আগস্ট বিপ্লব। ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার পতন তারই দৃষ্টান্ত। ২৪-এও আমাদের ফেনীতে এই গণহত্যা চালিয়েছে এবং সারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে। তো আমরা বলতে চাই, এই ৫৩ বছরে আমাদের দেশে সেই সংস্কারটি আসে নাই যে উদ্দেশ্যে তারা প্রাণ দিয়েছে। আমাদের ১৯৭১, আমরা যদি ২৪শে জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের কথা বলি, আকাঙ্ক্ষাগত দিক থেকে আসলে কোনো মৌলিক পার্থক্য নেই। শহীদদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় নতুন বাংলাদেশ এগিয়ে যাবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। যে নিয়ে আমরা স্বাধীন করছিলাম, আমাদের এটা সমুন্নত থাকুক, এইটাই আমাদের চাওয়া আর কি। ১৬ ডিসেম্বরের জন্য কোনো অনার্য সৃষ্টি না হয়, তার ধারাবাহিকতায় আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো নেব। দিবসটি উপলক্ষে দিনভর দোয়া মাহফিল, প্রার্থনা, আলোচনা সভা সহ রয়েছে নানা কর্মসূচি। আয়োজন করা হয় জুলাই বিপ্লবের স্মৃতি নিয়ে আলোকচিত্র প্রদর্শনীও। লাবিব হাসান, সময় সংবাদ। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন গ্রুপ সহ দেশের শীর্ষ ১০ ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের অভিযোগে দুদক, এনবিআর ও সিআইডির সমন্বয়ে গঠন করা হয়েছে যৌথ অনুসন্ধানী দল। পাচারের অর্থ দেশে ফেরাতে কাজ করবে দলটি। তাদেরকে আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেলের অফিস। গণঅভ্যুত্থানে রাষ্ট্র ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া আওয়ামী লীগ সরকারের আমলে ১০ বিতর্কিত ব্যবসায়ী গ্রুপের অর্থ পাচারের সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পেয়েছে দুদক, এনবিআর, সিআইডি সহ কয়েকটি সংস্থা। এসব অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে আগেই। এবার গঠন করা হলো দুদক, সিআইডি ও এনবিআর এর সমন্বয়ে যৌথ অনুসন্ধানী দল। এস আলম, বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, ওরিয়ন, নাসা, শিকদার, জেমকন ও নাবিল গ্রুপ এবং আরামেট গ্রুপের চেয়ারম্যান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পাচার করা অর্থ ফেরত আনতে কাজ করবে নতুন এই অনুসন্ধানী দল। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার মাসখানেক পরেই এদের বিরুদ্ধে দুদক ও সিআইডি আলাদাভাবে অনুসন্ধান শুরু করেছিল। সম্প্রতি গুরুত্ব বিবেচনা করে গঠন করা হলো যৌথ অনুসন্ধান টিম।
এই টিমের কার্যপরিধি ঠিক করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আইনি সহায়তা দেবে অ্যাটর্নি জেনারেল অফিস। তদন্তের গোপনীয়তা রক্ষা করে পাচারের অর্থ দেশে ফেরাতে গঠিত টাস্কফোর্স ও BFIU-কে তথ্য সরবরাহ করবে এই টিম। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। এদিকে দুই দেশের স্বার্থের ভিত্তিতে ভারতকে সম্পর্ক উন্নয়নের বার্তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার দুপুরে নরসিংদীর বেলাবতে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের লক্ষ্য একটি নিরপেক্ষ সঠিক নির্বাচনের মাধ্যমে রাজনীতিবিদদের কাছে ক্ষমতা হস্তান্তর করা। সব দেশের সাথে সুসম্পর্ক চাই, সমতার ভিত্তিতে, সম্মানের ভিত্তিতে। অনেকে ভারতের সাথে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন, যেহেতু এক ধরনের একটা অস্বস্তি এই সরকার পরিবর্তনের পরে ছিল। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই, আমাদের পক্ষ থেকে আমরা খুব স্পষ্ট বার্তা দিয়েছি যে আমরা ভালো সম্পর্ক চাই, দুই পক্ষের স্বার্থের ভিত্তিতে। আমাদের উপর যে দায়িত্বটা দেওয়া হয়েছে সেই দায়িত্বটা অর্পণ করে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব, তারা দেশ চালাবে। বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব বাতিল করেছে বিটিআরসি। ভারতের টেলিকম অপারেটর ভারতী এয়ারটেলের সঙ্গে মিলে এই উদ্যোগ নিয়েছিল দেশীয় প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার এট হোম। প্রস্তাব বাতিলের কারণ হিসেবে বিটিআরসি বলছে, ট্রানজিটের কারণে আঞ্চলিক হাব হিসেবে দুর্বল হবে বাংলাদেশ, শক্তিশালী হবে ভারত। শুভ খানের রিপোর্ট। আসাম, ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্য থেকে চেন্নাই সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের দূরত্ব 5500 কিলোমিটার। আর বর্তমান নেটওয়ার্কে উত্তর পূর্ব ভারত থেকে সিঙ্গাপুরে সিগন্যাল পৌঁছাতে পাড়ি দিতে হয় 8700 কিলোমিটার দূরত্ব। এতে সময় লাগে প্রায় 87 মিলিসেকেন্ড। ভারত ব্যান্ডউইথ নিতে পারলে সিঙ্গাপুর পর্যন্ত দূরত্ব কমে 3700 কিলোমিটার। ল্যাটেন্সি বা সময় কমবে প্রায় 37 মিলিসেকেন্ড। এতে 7 রাজ্যে কম খরচেই উন্নত ইন্টারনেট সেবা দিতে পারবে প্রতিবেশী দেশটি। এই সুযোগ নিতে গত বছর বিটিআরসির কাছে ভারতী এয়ারটেলের মাধ্যমে সিঙ্গাপুর থেকে আখাউড়া সীমান্ত হয়ে 7 সিস্টার্সে ব্যান্ডউইথ সরবরাহের প্রস্তাব দেয় দেশীয় প্রতিষ্ঠান সামিট এবং ফাইবার এট হোম। তার আগে 2022 সালে এই বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করে ভারতী এয়ারটেল। এই ব্যাপারে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অনুমতি চায় বিটিআরসি, যদিও এই আবেদন নিয়ে আপত্তি তুলে আসছে অন্য অংশীজনরা। আমরা আগেও আপনাদেরকে বলেছি এই ধরনের ট্রানজিট কখনোই এটা লিগ্যাল হতে পারে না। তবে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতকে ব্যান্ডউইথ ট্রানজিট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ট্রানজিট দিলে বাংলাদেশ সাবমেরিন কেবলের অব্যবহৃত প্রায় 4900 জিবিপিএস ব্যান্ডউইথ কাজে লাগানো ঝুঁকিতে পড়বে। বাধাগ্রস্ত হবে বাংলাদেশের মেটা, গুগল, আকামাই এবং অ্যামাজনের মতো প্রতিষ্ঠানের ব্যান্ডউইথ সংযোগ কেন্দ্রে পরিণত হওয়ার সম্ভাবনাও। ওরা একটা আইপি ট্রানজিটের পারমিশন চেয়েছিল, বাট আইপি ট্রানজিট আমাদের ইয়েতে নেই, গাইডলাইনেই নেই। আমরা করতে পারি, রিসেল করতে পারি। তবে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে একমত হতে পারেনি সামিট ও ফাইবার এট হোম। এখানে আইটিসির আমদানি করে ওখানে নর্থ ইস্টার্ন কিংবা 7 সিস্টার স্টেটে বিক্রির ব্যাপারে আলোচনা হয়নি। এখানে আলোচনা হয়েছে সাবমেরিন কেবলের অব্যবহৃত ব্যান্ডউইথ বিক্রির বিষয়ে। এটা কিভাবে সাবমেরিন কেবলের জন্য ক্ষতিকর, এটা আমার বোধগম্য নয়। সিদ্ধান্ত পরিবর্তনের সঙ্গে ট্রানজিটের অনুমতি দেওয়ার জন্য টেলিযোগাযোগ বিভাগে পাঠানো আগের চিঠিও বাতিল করেছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। পান্থকুঞ্জ পার্ক এবং হাতিরঝিল ধ্বংস করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ বন্ধের দাবি জানিয়েছে একদল তরুণ। শনিবার পার্কটিকে বাঁচাতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছেন তারা। মেগা প্রকল্পের নামে সবুজ ও উন্মুক্ত স্থানের অভাবে রুদ্ধশ্বাস রাজধানীতে এমন কার্যক্রম অগ্রহণযোগ্য বলছেন নগর পরিকল্পনাবিদরা। পান্থকুঞ্জ পার্ক কয়েক বছর আগেও ছিল দৃষ্টিনন্দন ও প্রাণবন্ত। তপ্ত দুপুরে গাছের সবুজ ছায়ায় জিরিয়ে নিতেন পথচারীরা। তবে সেই ছোট্ট উদ্যানটি এখন বেহাল। সেখানে এখন ভারী ভারী যন্ত্রের আধিক্য। আশেপাশে চলছে খোঁড়াখুড়ি। উন্নয়নের নামে বছরের পর বছর বন্ধ রয়েছে কাউরান বাজারে ফুসফুস খ্যাত এই পার্ক। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের বলি এই পার্কের প্রায় 2/3 কাটা পড়েছে অধিকাংশ গাছ। নেই সবুজ প্রাণ, জীর্ণশীর্ণ অবস্থায় টিকে আছে কোনো রকম। এমন অবস্থা থেকে পার্কটিকে বাঁচাতে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমেছে একদল তরুণ।
এই প্রকল্প বাতিল করে এইটাকে পার্ক হিসাবে ঘোষণা করা হোক এবং তার আগের অবস্থায় ফিরিয়ে আনা হোক। নগর পরিকল্পনাবিদ ও পরিবেশ আন্দোলনকারীরাও বলছে মেগা প্রজেক্টের নাম দিয়ে সবুজ ও উন্মুক্ত স্থানের অভাবে রুদ্ধশ্বাস ঢাকায় এমন ঘটনা একেবারেই অগ্রহণযোগ্য। এই ধরনের ব্যক্তিগত গাড়ি কেন্দ্রিক প্রকল্প তো আধুনিক নগর পরিকল্পনার সাথে বেমানান, অথচ শুধুমাত্র এক্সপ্রেসওয়ে প্রকল্পকে ভায়াবল করার জন্য এই নতুন সংযোগ সড়কের চিন্তা, যেটা আমাদের হাতিঝিল এক্সপ্রেস এবং আমাদের এই যে বর্তমান পান্থকুঞ্জ পার্ক ধ্বংস করেছে। রাজধানীর কাউরান বাজারের সার্কফোয়ারা মোড় সংলগ্ন পান্থকুঞ্জ পার্কে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নামানোর প্রতিবাদে অনেকদিন ধরেই কর্মসূচি পালন করছেন পরিবেশবাদীরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ঢাকায় অনুষ্ঠিত হলো 19তম সার্ক ফেডারেশন অন অনকোলজি কনফারেন্স এবং আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেস। বাংলাদেশ অনকোলজি ক্লাব আয়োজিত সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের 50 জন ক্যান্সার বিশেষজ্ঞ এতে অংশ নেন। এবারের আয়োজনের প্রথমবারের মতো বাংলাদেশে অ্যাডাপটিভ প্রস্টেট ক্যান্সারের গাইডলাইন নিয়ে আলোচনার পাশাপাশি স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের ওপর আলোচনা হয়। শনিবার বাংলাদেশ অনকোলজি ক্লাব আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে আলোচনা হলো ক্যান্সার চিকিৎসায় তরুণ অনকোলজিস্টদের এগিয়ে আসার ব্যাপারে। প্রথমবারের মতো বাংলাদেশের জন্য অ্যাডাপটিভ প্রস্টেট ক্যান্সারের গাইডলাইন ও স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও আলোচনা হয় সম্মেলনে। সবচেয়ে বড় যে আমরা যেটা বলবো মাইলস্টোন, সেটা হচ্ছে আমরা পৃথিবীর সবচেয়ে বড় যারা স্টেক হোল্ডার্স, সবচেয়ে বড় রিনাউন্ড যে প্রতিষ্ঠান, তাদের সাথে আমরা এই কোলাবোরেশন এস্টাবলিশ করতে পারছি। ক্যান্সার ট্রিটমেন্টের জন্য যে ম্যান পাওয়ার, সেই ম্যান পাওয়ারের শর্টেজ আছে। তো ক্যান্সারের ম্যান পাওয়ারের শর্টেজের জন্য আমরা এই ম্যান পাওয়ারটাকে ডেভেলপ করানোর জন্য এবং ম্যান পাওয়ারের যে কোয়ালিটি বা নলেজ বা ইফিসিয়েন্সি, সেটা বাড়ানোর জন্য তাদের কাছ থেকে আমরা হেল্প নেই। অংশগ্রহণকারী তরুণ চিকিৎসকরা জানান, এমন আয়োজনের মাধ্যমে যেমন অভিজ্ঞতার আদান প্রদান হয়, তেমনি আন্তর্জাতিক পরিসরে নিজেদের গবেষণার পরিধিও বৃদ্ধির সুযোগ মেলে, যাতে সরাসরি উপকৃত হন সাধারণ রোগীরা। আমরা রেডিওথেরাপির ব্যাপারে ক্লাউড থেকে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার প্ল্যানিংয়ে হেল্প পাবো, আমরা কন্ট্রোলিংয়ে হেল্প পাবো। সো ইটস এ বিগ অ্যাচিভমেন্ট অ্যান্ড আই থিঙ্ক it will be a milestone for Bangladesh. রিসোর্স লিমিটেড সেটিংয়ে কীভাবে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টরে কাজ করা যায় সেটি নিয়ে তথ্য আদান প্রদান হচ্ছে এবং সেভাবে করেই সেশনগুলি সাজানো হয়েছে। সহযোগিতায় কমবে ব্যবধান, এই প্রতিপাদ্যে আয়োজিত 3 দিনব্যাপী সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে 1200 জনেরও বেশি চিকিৎসক নিবন্ধন করেন। অংশ নেন 50 জন ক্যান্সার বিশেষজ্ঞ। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্ক। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের শীর্ষক আলোচনা এবং সংগঠনের পরিচিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে প্রবাসীদের কল্যাণে 13 দফা দাবি তুলে ধরে বিপিএন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কর্মকর্তা প্রবাসী গবেষক ডক্টর নাসির উদ্দিন, ব্যারিস্টার অনুরা আরিফিন। এ সময় বক্তারা বলেন, দেশের কোনো সম্পদ প্রবাসীরা ভোগ করে না, তাই পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে তাদের মর্যাদা দেওয়া দরকার। বলেন, বিদেশে চাকরির জন্য শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। সর্বস্তরের শ্রদ্ধায় সিক্ত হলেন প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ। সকালে তার মরদেহ নেওয়া হয় বাংলা একাডেমিতে। বাংলা একাডেমি প্রাঙ্গণের প্রথম এবং জাতীয় প্রেস ক্লাবের দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত হলেন কবি হেলাল হাফিজ। 5 দশকের বেশি সময় ধরে যার কবিতা সঙ্গ দিয়েছে প্রেম আর দ্রোহে, এই অপেক্ষা সেই প্রিয় কবিকে শেষ বিদায় জানানোর। কবিতায় তিনি লিখেছেন মিলন আর প্রণয়ের কথা। যদিও নিজে বেছে নিয়েছিলেন একলা জীবন, পরিবারের শত অনুরোধেও ভাঙেনি তার অভিমান। 1 সপ্তাহ আগে আমাদের কথা হয়েছিল, আমাকে বলেছে আমার ভীষণ শ্বাসকষ্ট হয়, আমি কথা বলতে পারি না। আমি আমার স্ত্রী আমরা বহু চেষ্টা করেছি তাকে সংসারী করার জন্য, কিন্তু উই হ্যাভ আটারলি ফেইলড। জীবদ্দশায় মাত্র 3টি কবিতার বই প্রকাশিত হয়েছিল কবি হেলাল হাফিজের। সমসাময়িক কবিদের তুলনায় কম লিখলেও রাজনৈতিক স্লোগান হিসেবে তার কবিতার পংক্তি যেমন ব্যবহৃত হয়েছে, তেমনি 80 দশকের বাংলাদেশের রাজনৈতিক সামাজিক প্রতিচ্ছবিও বলা হয় তার কবিতাকে। মূল্যায়নের ব্যাপারটা রাষ্ট্রের একটা বড় ভূমিকা ছিল। এখন রাষ্ট্র সেই দায়িত্ব আসলে আমরা বলবো যে সঠিকভাবে পালন করে নাই। কবি তো পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। দুর্ভাগ্য এই যে আমরা ওনাকে
আমি যতদূর জানতে পেরেছি উনি একুশে পদক, স্বাধীনতা পদক এগুলো কিছুই পাননি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে কবির মরদেহ রাখা হয় বাংলা একাডেমি প্রাঙ্গণে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবে দ্বিতীয় জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা। ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে না পারা হতাশাজনক বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ট্যাগ দিয়ে মানুষকে অপরাধী বানিয়ে আওয়ামী লীগ যে রাজনীতি করত তা থেকে বেরিয়ে আসতে হবে। এটি সম্ভব না হলে জুলাই গণ অভ্যুত্থান বৃথা হয়ে যাবে। শনিবার সন্ধ্যায় গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে বঙ্গীয় সাহিত্য সভার আয়োজনে তিনি বক্তব্য রাখেন। আওয়ামী লীগের শাসনামলে ট্যাগের রাজনীতিতে নিজের তিক্ত অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার আমলে হয়রানি করার জন্য জেনে বুঝে ট্যাগ দেওয়া হতো। অনেক নিরপরাধ মানুষকে অপরাধী বানানো হয়েছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শত শত মানুষের জীবনের বিনিময়ে সেই পরিস্থিতি থেকে মুক্তি পেয়েছেন দেশবাসী। এখনো যদি বৈষম্য দূর করা না যায় তাহলে গণ অভ্যুত্থানে শহীদদের রক্তের সাথে বেইমানি করা হবে। এ সময় সাহিত্য, গল্প, উপন্যাসের মধ্য দিয়ে অন্যায়ের প্রতিবাদ জারি রাখার আহ্বান জানান আইন উপদেষ্টা। নির্বাচন হলে কাবুল বিমানবন্দরের মতো অবস্থা হবে। আওয়ামী লীগকে যেই কারণে ঘৃণা করতাম, ট্যাগের রাজনীতি দিয়ে মানুষকে ভিক্টিমাইজ করা, সেটাকে আমরা এখনো করে চলছি না। যেই নিষ্ঠুরতা, নারকীয়তা, মিথ্যাচার, ট্যাগের রাজনীতি, অশ্লীলতা, যেই বৈষম্য, যেগুলির বিরুদ্ধে দাঁড়িয়েছি, সেগুলির থেকে আমাদের অনেক বেটার হইতে হবে না? না হলে এই যে আমাদের ছাত্ররা, তরুণরা মারা গেল, এত মানুষ অঙ্গহানি হলো, তাদের প্রতি চরম অশ্রদ্ধা হবে না? আমরা যদি আওয়ামী লীগ আমলের চেয়ে অনেক বেটার একটা বাংলাদেশ না করতে পারি, তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। এটা আমাদের মনে রাখতে হবে। সাহিত্য চর্চা, গল্প, উপন্যাসের মধ্যে দিয়ে আমাদের প্রতিবাদটা জারি রাখতে পারি, এটা আমাদের করা উচিত। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সবার আগে বাংলাদেশ আয়োজিত কনসার্টের থিম সং প্রকাশিত হলো। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী থিম সং প্রকাশ করেন। তিনি বলেন, পাকিস্তান বা ভারতের সংস্কৃতি নয়, নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরতে হবে। শনিবার সন্ধ্যায় গুলশানের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সবার আগে বাংলাদেশের আহ্বায়ক ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী বলেন, গত 15-16 বছরে মানুষ বিজয় দিবস উদযাপন করতে পারেনি। এবারে বিজয় দিবসে নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের নিজস্ব সংস্কৃতি তুলে ধরা হবে। অন্তর্বর্তী সরকারের প্রতি সর্বাত্মক সহযোগিতা রয়েছে জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সজাগ ও ঐক্যবদ্ধ থেকে দেশের গণতন্ত্রের ভিতকে শক্তিশালী করতে হবে। 16 ডিসেম্বর বিকেল 3টা থেকে এই কনসার্ট শুরু হবে। এতে সঙ্গীত পরিবেশন করবেন দেশ বরেণ্য সঙ্গীত শিল্পীরা। একটু আমরা খুব যদি বেশি দিন না হয়, বারবার আমরা দীর্ঘ 34 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। 1990 সালের পর 2025 সালের জুনের মধ্যে ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচনে অংশ নিতে প্রস্তুতি শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। মেহেরিন মিনের রিপোর্ট। 1966 সালে প্রতিষ্ঠার পর 1970, 72, 74, 79, 81 ও সবশেষ 1990 সালে মোট 6 বার অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। 90 সালের পর আর নির্বাচন না হওয়ায় এই সংগঠনের কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ প্রায় 3 যুগ পর আবারও আলোচনায় চাকসু নির্বাচন। শিক্ষার্থীরা বলছেন, চাকসু নামটি পরিচিত হয়ে আছে নাস্তা ও ক্লাসের ফাঁকে আড্ডার কেন্দ্রস্থল হিসেবে। তবে জুলাই আগস্টের অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা ছাত্র সংসদ নির্বাচনের দাবি তোলেন। আমাদের বিশ্ববিদ্যালয়ে পাঠদানটাকে আরো বেশি অক্ষুণ্ণ রাখতে এবং গুণগত মান বৃদ্ধি করার জন্য আমার মতে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে একটা চাকসু নির্বাচন বা হচ্ছে যে ছাত্র প্রতিনিধি নির্বাচনটা অবশ্যই থাকা দরকার। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিগগিরই ছাত্র সংসদ নির্বাচন আয়োজনের জন্য এরই মধ্যে নীতিমালা প্রণয়ন করা হয়েছে। আগামী বছরের জুনের মধ্যে ভোট গ্রহণের সম্ভাবনার কথা জানান উপ-উপাচার্য। আমাদের অংশীজন যারা আছে সেই নীতিমালা রিভিউ করার ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের সাথে আমরা কিন্তু কথা বলবো, আমাদের অংশীজন যারা আছে তাদের সাথে কথা বলবো। ইলেকশন পরিচালনা কমিটি করব, কমিটি করার পর একটা ডায়ালগ শুরু করেই আমরা কিন্তু এই নির্বাচনের দিকে যাব। এদিকে চাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। আমাদের 24 দফা দাবির মধ্যে প্রশাসনের কাছে উত্থাপন করেছে যাতে অতি শীঘ্রই স্থায়ী নীতিমালা করে
চাকসু নির্বাচন দেওয়া হয়। সাধারণ শিক্ষার্থী থেকে যারাই চাকসু নির্বাচনে অংশগ্রহণ করবে অবশ্যই তারা তাদের চাকসু নির্বাচনের গঠনতন্ত্র অনুযায়ী তারা নির্বাচনে অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। নির্বাচনের আগে চাকসু নির্বাচন হয়ে যাওয়া দরকার, যাতে পরবর্তীতে নির্বাচনের পর সরকারপন্থী কোনো দল এসে বা নানাভাবে এখানে কোনো ধরনের বাধাগ্রস্ত সৃষ্টি করতে না পারে। সবশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হয় 1990 সালের 8 ফেব্রুয়ারি। মেহেরিন রিনি, সময় সংবাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সীমান্ত নিরাপত্তা ও কঠোর অভিবাসন নীতির আওতায় ভারতকে অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। দেশটির অভিবাসন ও শুল্ক সংস্থা ACE জানিয়েছে, মার্কিন সীমান্ত পাড়ি দেওয়া অবৈধ ভারতীয়দের ফেরত না নেওয়ায় এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সংস্থাটির এই তালিকায় আরও আছে ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনেজুয়েলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের মাসখানিক আগে এবার অবৈধ অভিবাসী ফেরত না নেয়ায় অসহযোগী দেশের তালিকা প্রকাশ করল মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE। সংস্থাটির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, সাক্ষাৎকার গ্রহণ, সময়মতো ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে যথেষ্ট সহযোগিতা করেনি মোদি প্রশাসন। প্রতিবেদনগুলোতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে 18,000ই ভারতীয়। সাম্প্রতিক বছরগুলোতে প্রায় 90,000 ভারতীয়কে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় আটক করা হয়। তাদের বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। যদিও অনেক ভারতীয় অভিবাসী যুক্তরাষ্ট্রে তাদের অবস্থান বৈধ করার চেষ্টা করছেন, তবে এ প্রক্রিয়া শেষ হতে 2 থেকে 3 বছর সময় লাগে। NDTV বলছে, নির্বাসন প্রক্রিয়ায় সহযোগিতার অভাব ভারত যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কে আরও জটিলতা তৈরি করতে পারে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। অবশেষে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ল। সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টার জেরে অভিশংসনের জন্য শনিবার দ্বিতীয় দফায় পার্লামেন্টে ভোটাভুটি হয়। এতে অভিশংসনের পক্ষে ভোট দেন 204 জন আইন প্রণেতা। যদিও ফল ঘোষণার পর লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইয়ুন। সামরিক আইন জারি কাল হলো দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের। অভিশংসন নিয়ে প্রথম দফায় ভোটাভুটিতে উতরে গেলেও দ্বিতীয় দফায় পার পেলেন না ইয়ুন সুক ইয়ল। শনিবার পার্লামেন্টের অধিবেশনে অভিশংসন প্রক্রিয়ায় মোট 300 আইন প্রণেতার মধ্যে ইয়ুনের বিপক্ষে ভোট দেয় 204 জন, যা প্রেসিডেন্টের অভিশংসনের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়েও বেশি। ভোটের ফলের পর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দেন প্রেসিডেন্ট। বলেন, আপাতত নিজের শাসনামল সাময়িকভাবে স্থগিত হলেও হার মানতে নারাজ তিনি। আমি প্রচন্ড হতাশ, এখন পর্যন্ত করা সব চেষ্টায় বিফলে যাবে। এদিকে অভিশংসনের পরপরই ইয়নকে দায়িত্ব থেকে বরখাস্তের বিবৃতি দেয় প্রেসিডেন্টের কার্যালয়। প্রতীক্ষিত এই ভোটাভুটি জনগণের বিজয়ী হয়েছে বলে জানিয়েছেন বিরোধীরা, আর ইয়নের পরবর্তী পদক্ষেপ জানার জন্য অপেক্ষার কথা জানিয়েছেন সমর্থকরা। সংবিধান অনুযায়ী নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দেশটিকে 60 দিনের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ। মেকানিক্যাল খাতে সফলতা এনে বাজিমাত করেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিরা। দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে অনেক বাংলাদেশির ঠাঁই হতে পারে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে। দুবাইয়ের অটোমোবাইল মেলাতেও প্রতি বছর বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। দুবাই থেকে শিবিয়া সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতের মেকানিক্যাল খাতে বেড়েছে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ। দক্ষ ও পরিশ্রমী হওয়ায় বাড়ছে বাংলাদেশি মেকানিকদের কদর, যার সুনাম ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে। আরব আমিরাতের বিভিন্ন শহরের শিল্প এলাকায় অধিকাংশ মেকানিক্যাল অটো ওয়ার্কশপের মালিক প্রবাসী বাংলাদেশিরা। অত্যাধুনিক পদ্ধতিতে গাড়ি মেরামত, স্পেয়ার পার্টস সংযোজন, অটো ইলেকট্রিক ও গাড়ির ইঞ্জিন ফিটিং সহ নানা ধরনের যন্ত্রাংশ তৈরি করছেন তারা। এতে স্বল্প বিনিয়োগেই লাভের মুখ দেখছেন প্রবাসীরা। আমার এখানে আপাতত 2 জন আছে, একজন অটো ইলেকট্রিশিয়ান, একজন অটো মেকানিক। 2 জন ঢাকায় কাজ করছে, তারা ভালো। বড় বড় কোম্পানির কাজ আমি করি শুধুমাত্র আমার কর্মদক্ষতা দিয়ে, আমার কাজের কোয়ালিটি দিয়ে আমার এখানে টিকে আছি আজকে দীর্ঘ 1997 থেকে। ওরা মোটামুটি আমাদের কাজে সন্তুষ্ট। তো মোটামুটি সবগুলো মিলে বাঙালি প্রবাসীরা মোটামুটি এখানে মেকানিক জগতের
একটা ভালো সুনামের সাথে আছে। বাংলাদেশিরা জানান প্রবাসীদের জন্য সফলতার দরজা খুলে দিয়েছে মেকানিক্যাল খাত। তবে দীর্ঘদিন ভিসা বন্ধ থাকায় দেখা দিয়েছে কর্মী সংকট। দক্ষ কর্মী তৈরির পাশাপাশি ভিসা জটিলতা এড়াতে পারলে আগামীতে এই খাতে বাংলাদেশিদের কর্মসংস্থান বাড়বে বলে মনে করেন তারা। গাড়ির মার্কেটটা হচ্ছে খুব ভালো মার্কেট এবং বিশেষ করে বাঙালিদের জন্য ভবিষ্যতে যেন আবার বিষয়টা খুলে সেটা মেইন ফোকাস করতে হবে। We are participating in Auto Mechanica for the first time and also it is a very important show for us. দুবাই আন্তর্জাতিক অটোমোবাইল মেলাতেও বাড়ছে বাংলাদেশিদের অংশগ্রহণ। 9 তারিখ থেকে 12 ডিসেম্বর পর্যন্ত চলা এই মেলায় বাংলাদেশি সহ বিশ্বের 2 শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়। শিবলাল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় দূতাবাসের কনফারেন্স রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে দিবসটি উপলক্ষে পাঠ করা হয় রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টার বাণী। আলোচনা সভায় দিবসটির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ সোহেল পারভেজ। সভায় দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের পক্ষে বক্তব্য রাখেন মালদ্বীপ বিএনপির সভাপতি মোহাম্মদ খলিলুর রহমান। কুয়েতে পিঠা উৎসবের আয়োজন করেছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ IDEBর কুয়েত শাখা। আসন্ন বিজয় দিবস উপলক্ষে নতুন প্রজন্মের কাছে দেশের সংস্কৃতি তুলে ধরতে শুক্রবার এই আয়োজন করা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। দেশ কিংবা প্রবাসী বাঙালি নরনারীদের আবেগে মিশে আছে শীতের পিঠা। সে আমেজ পেতে কুয়েতে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বা IDEB আয়োজন করল পিঠা উৎসবের। শুক্রবার খাইতান ফ্যামিলি পার্কে বিজয় দিবস উপলক্ষে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়, যেখানে ভাপা, চিতই, সুন্দরী, পাকনা সহ বাংলাদেশের বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী পিঠার পসরা নিয়ে বসেন আয়োজকরা। আমরা সত্যি গর্বিত যে আমরা বাঙালি হয়েও এই বিদেশের মাটিতে এখনো আমরা সেই বাঙালি কালচারটা ধরে রাখতে পেরেছি। পিঠা উৎসবের অংশগ্রহণকারীদের মাঝে সম্মাননাও প্রদান করা হয়। আয়োজকরা বলেন, আগামী প্রজন্মের কাছে বাংলাদেশের পিঠা উৎসবের সংস্কৃতি পরিচয় করে দিতে তাদের এই আয়োজন। IDB কুয়েত চ্যাপ্টারের পক্ষ থেকে আমরা প্রতি বছরই এই পিঠা উৎসবের আয়োজন করি। এর মাধ্যমে কুয়েতস্থ বিভিন্ন পরিবারবর্গ এবং তাদের সন্তানদেরকে বাংলাদেশি কালচার পিঠা সম্বন্ধে অবহিত করি, তারা জানতে পারে। উৎসবে অংশ নিয়ে পিঠা কেন্দ্রিক শৈশবের স্মৃতিচারণও করেন প্রবাসী বাংলাদেশিরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বিপিএল ফুটবলে অপ্রতিরোধ মোহামেডান আবাহনীকে হারিয়ে মৌসুমের প্রথম ঢাকা ডার্বিতে জয় তুলে নিয়েছে সাদা কালোরা। চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীকে 1-0 গোলে হারিয়েছে আলফাজ আহমেদের দল। মোহামেডানের হয়ে একমাত্র গোলটি করেন সুলেমান দিয়াবাতো। এ জয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিয়েছে মোহামেডান। জিতলেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলে নেবে বিজয়ীরা। এমন সমীকরণ নিয়েই কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে নামে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী এবং মোহামেডান। ম্যাচের উন্মাদনা আরও বাড়িয়ে তোলেন সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই ছড়ি ঘুরায় সাদা কালোরা। তাদের আক্রমণের সামনে কোণঠাসা হয়ে পড়ে আবাহনী। 12 মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় মোহামেডান, তবে তা কাজে লাগাতে পারেনি তারা। এরপর আবারও এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করে দলটা, তবে সুলেমানের দেয়া পাস থেকে বল জালে জড়াতে পারেনি ইমানুয়েল সান্ডে। বিপরীতে পাল্টা আক্রমণেও যায় আবাহনী, তবে তাতে সফল হয়নি ধানমন্ডি পাড়ার দলটি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে গোলের খুব কাছে গিয়েও ব্যর্থ হয় আলফাজ আহমেদের দল। বাধা হয়ে দাঁড়ায় প্রতিপক্ষের গোলরক্ষক। তবে প্রথমার্ধের যোগ করার সময় আর ভুল করেননি সাদা কালোরা। সুলেমান দিয়াবাতের হেডে লিড নেয় মোহামেডান। গোল করে ক্রিস্টিয়ানো রোনালদোর উদযাপনে সমর্থকদের উল্লাসে মাতান দিয়াবাতে। 1-0 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর কিছুটা প্রতিরোধ করার চেষ্টা চালায় আবাহনী। সমতায় ফিরতে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে তাদের আক্রমণ ভাগ, তবে প্রতিপক্ষ রক্ষণ ভাঙতে তা যথেষ্ট ছিল না। অন্যদিকে থেমে থাকেনি মোহামেডানের আক্রমণও। গোলের খুব কাছে গেলেও দুর্বল শটের কারণে ব্যবধান দ্বিগুণ করা হয়নি সাদা কালোদের। ম্যাচের দ্বিতীয় গোলের সুযোগ পান দিয়াবাতে, তবে তার শট পোস্টে লাগায় জোড়া গোল পূর্ণ হয়নি তার। শেষ পর্যন্ত আর কোনো দল জাল খুঁজে না পাওয়ায় 1-0 গোলে জয় নিশ্চিত করে মোহামেডান।
আর এর সঙ্গে বিপিএলে টানা 3 জয় পেল আলফাজের দল। 9 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান দখলে নিল মতিঝিলের দলটি। অন্যদিকে মোহামেডানের কাছে হেরে তালিকার 5-এ নেমে গেছে আবাহনী। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 4 দিনের সফরে ঢাকায় এলেন পূর্ব তিতুমিরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনায় অভ্যর্থনা জানালেন প্রধান উপদেষ্টা। কাল আনুষ্ঠানিক বৈঠক। এবং অভিবাসন নীতিতে ভারতকে অসহযোগী দেশ হিসেবে তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র। সময়মতো অবৈধদের ফেরত না নেওয়ার ব্যবস্থা, কূটনৈতিক পর্যায়ে জটিলতা তৈরির শঙ্কা। এ ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়ের।